পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। ঠিক ধরেছেন, আজকের টপিক কিন্তু মন খারাপ বা ক্লিনিক্যাল ভাষায় যেটাকে আমরা বলি ডিপ্রেশন। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিতাস ওয়েলবিং। আমি আছি দেবস্মিতা নাথ, কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা মিতাস ওয়েলবিংয়ের পাশে থেকেছেন এবং মিতাস ওয়েলবিংকে সাপোর্ট করে চলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই টপিকটির জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন, বেশ কিছু মেল পেয়েছি। এছাড়াও কিন্তু আমার ফ্যামিলি বা ফ্রেন্ডস গ্রুপ থেকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ডিপ্রেশন বা মন খারাপ নিয়ে ডিসকাস করবার জন্য, কারণ এটা আমারও মনে হয়েছে যে ভীষণ কমন একটা প্রবলেম হচ্ছে ডিপ্রেশন। এবার বলি যে মন খারাপ হওয়া মানেই কিন্তু ডিপ্রেশন বা ডিপ্রেসড ফিল করছি যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু বলা যায় না। মন খারাপ আর ডিপ্রেশন এই দুটো বিষয় কিন্তু আলাদা। যখন আমাদের কোনো দিন হয়তো ভালো গেল না, সেভাবে ভালো কাটলো না, বা কোনো একটা বিষয় হয়তো আমাদের মনটা খারাপ রয়েছে, সেক্ষেত্রে হয়তো একদিন বা দুদিন আমাদের মন একটু খারাপ থাকে, কিন্তু আমরা আস্তে আস্তে সেই জিনিসটা থেকে আবার বেরিয়ে আসি বা রিকভার করে নিই। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা পসিবল হয় না। ডিপ্রেশনে কিন্তু সেই মানুষটির মন খারাপ থাকাটা বা মন খারাপ লাগাটা কিন্তু চলতেই থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে, মান্থস আফটার মান্থস, মাসের পর মাস কিন্তু এই বিষয়টা চলতে থাকে। আজকের এই এপিসোডটাই দেখে নেব যে কিভাবে মন খারাপ আস্তে আস্তে চেঞ্জ হতে পারে, ট্রান্সফর্ম হতে পারে ডিপ্রেশনে, যদি আমরা সেই বিষয়টা খুব লাইটলি নিই বা যদি আমরা সেই বিষয়টা ঠিকমতো নজর না রাখি বা সেই জিনিসটা সম্বন্ধে যদি আমাদের অ্যাওয়ারনেস না থাকে, তাহলে কিন্তু খুব সহজেই মন খারাপ কখন ডিপ্রেশনে বদলে গেছে আমরা হয়তো বুঝতেই পারবো না। এবার বলি যে ডিপ্রেশন, আমরা সবাই জানি যে ছোট বড় এখন সবাই প্রত্যেক দিনকার লাইফে আমরা এই কথাটা প্রায় বলে থাকি যে খুব ডিপ্রেসড লাগছে, খুব ডিপ্রেসড ফিল করছি। আর এটা কিন্তু বলা যাবে না যে শুধুমাত্র আমরা বড়রাই ডিপ্রেসড ফিল করি বা ডিপ্রেশন আমরা এক্সপিরিয়েন্স করি, ছোটরাও কিন্তু ডিপ্রেশন এক্সপিরিয়েন্স করতে পারে, এবং সেটার ফর্ম অফ ম্যানিফেস্টেশন কীভাবে সেই জিনিসটা তারা এক্সপ্রেস করছে সেটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে আমাদের বড়দের থেকে। সুতরাং সব এজের মানুষেরাই কিন্তু ডিপ্রেশনের শিকার হতে পারে। আর আজকালকার দিনে স্পেশালি যেরকম আমাদের কমপ্লিকেটেড স্ট্রেসফুল লাইফস্টাইল, সেখানে কিন্তু ডিপ্রেশনটা খুবই কমন, কারণ আমরা অনেকেই খুব লোনলিনেসের শিকার, একাকিত্বর শিকার। কোথাও গিয়ে সারাদিনের পর আমাদের অনেক ভিড়ের মাঝখানেও বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা হয়তো খুবই অ্যাক্টিভ, কিন্তু তারপরেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই ভীষণ ভীষণ লোনলি, সবাই ভীষণ ভীষণ একা, মনের কথা খুলে বলবার মতো হয়তো সেরকমভাবে আমাদের পাশে কেউ নেই। আর সেটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিজন যে কেন আমরা আজকালকার দিনে স্পেশালি ডিপ্রেশনের অনেক বেশি শিকার হচ্ছি। এবার দেখে নেওয়া যাক যে ডিপ্রেশনের কী কী রিজন হতে পারে। রিজন অনেক রকম হতে পারে ফর ডিপ্রেশন। হতে পারে যে আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, সেটা আপনার ফ্যামিলির সাথে হতে পারে, আপনার লাইফ পার্টনারের সাথে হতে পারে, কোনো ক্লোজ বন্ধু বা আপনি যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন তার সাথে হতে পারে, বা হতে পারে অফিস কলিগসদের সাথে মেজর কিছু প্রবলেম হচ্ছে, বা অফিসে বা জব এরিয়াতে কোনো বিশেষ প্রবলেম হচ্ছে যার জন্য আপনি ডিপ্রেস ফিল করছেন, বা হতে পারে যে আপনার কাজটা মনের মতো নয়, যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেটা হতে পারে, বা আপনি কোনো একটা ড্রিম দেখেছেন, আপনার স্বপ্ন পূরণ হলো না, যেটার জন্য আপনি ভীষণভাবে চেষ্টা করেছিলেন বা ভীষণভাবে চেয়েছিলেন, সেটা হয়তো পূর্ণ হলো না, সেটার জন্য ডিপ্রেশন হতে পারে। হতে পারে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স করছেন এবং সেখান থেকে বেরোতে পারছেন না, সেখান থেকে ডিপ্রেশন আসতে পারে। ডিপ্রেশন শারীরিক অসুবিধা থেকেও আসতে পারে, শুধুমাত্র নিজের শারীরিক অসুবিধা নয়, হয়তো খুব ক্লোজ কোনো ফ্যামিলি মেম্বারের কোনো মেজর ফিজিক্যাল ইলনেস ধরা পড়লো, যেটা হয়তো মন থেকে মেনে নিতে পারছেন না, সেখান থেকেও কিন্তু ডিপ্রেশন হতে পারে। এছাড়াও যে কোনো ধরনের অ্যাবিউজ থেকেও কিন্তু হতে পারে, সেটা ফিজিক্যাল অ্যাবিউজ হতে পারে বা ভার্বাল অ্যাবিউজ হতে পারে। দিনের পর দিন আপনি যদি কোনো অ্যাবিউজ বা টর্চারের শিকার হন, সেখান থেকেও কিন্তু ডিপ্রেশন হতে পারে, এবং স্পেশালি যদি সেখান থেকে আপনি না বেরোতে পারেন,
আপনি হেল্পলেস ফিল করেন, সেক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। এবার বলি যে কিভাবে বুঝবো যে আমি ডিপ্রেশনের শিকার হতে চলেছি বা আমি ডিপ্রেশন অলরেডি আমি এক্সপিরিয়েন্স করছি। কখন আমার উচিত সাইকোলজিস্টের সাথে গিয়ে কথা বলা, বা কখন বা কি কি সাইন দেখলে রাদার আমি বুঝবো যে হ্যাঁ আমার মধ্যে আস্তে আস্তে ডিপ্রেশন ডেভেলপ করছে। ফার্স্ট হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স। যদি 3 মান্থস অ্যাট আ স্ট্রেচ বা তার থেকেও বেশি সময় ধরে স্লিপ ডিস্টারবেন্স এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে যে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সাইন অফ ডিপ্রেশন। এছাড়াও ওয়েট লস, মেজর ওয়েট লস হচ্ছে। এছাড়াও নট গেটিং এনার্জি, কোনো কাজেই আপনার এনার্জি লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, মন বসছে না কোনো কাজে, প্রচণ্ডভাবে লস অফ এনার্জি এক্সপিরিয়েন্স করছেন, ফিজিক্যাল লস এবং মেন্টাল লস অফ এনার্জি। এছাড়াও কিন্তু নট বিং এবল টু কনসেন্ট্রেট, যদি ঠিকমতো কোনো কাজে কনসেন্ট্রেটই করতে পারছেন না এবং সেটা অনেক দিন ধরে চলছে, সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাইন অফ ডিপ্রেশন। আর একটা হচ্ছে যে খেতে ইচ্ছে করছে না, খাবারের প্রতি, বা শুধুমাত্র খাবারের প্রতি নয়, যেই কাজগুলো আগে আপনার করতে ভালো লাগতো, যেই কাজগুলো আগে আপনার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতো, আপনার ভালো লাগার যে কাজগুলো আগে ছিল, হয়তো বাগানে জল দেওয়া, ফুল গাছে জল দেওয়া, বা ধরুন গান শোনা, বা বন্ধুদের সাথে আড্ডা মারা, বা গল্প করা, ঘর গোছানো, হয়তো এই কাজগুলো আপনার আগে করতে বেশ ভালো লাগতো, এখন হয়তো আর সেই অ্যাক্টিভিটিসগুলোতে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না। বা বাইরে বেরিয়ে যে মানুষের সাথে ইন্টারাক্ট করা, বা ধরুন বন্ধু বান্ধবদের সাথে দেখা করা বা কথা বলা, এই জিনিসগুলো কিন্তু আপনার আর ইচ্ছে করছে না। কোথাও গিয়ে একটা সোশ্যাল উইথড্রলের একটা সিমটম আপনার মধ্যে চলে আসছে, একা থাকতেই বেশি ভালো লাগছে, কারোর সাথে সেরকমভাবে কথা বলতে ইচ্ছে করছে না, বা হঠাৎ হঠাৎ ভীষণ হেল্পলেস লাগছে, ইরিটেটেড লাগছে এবং কান্না পাচ্ছে ভীষণ, উইদাউট এনি রিজন। হয়তো অ্যাপারেন্টলি হয়তো আপনি বুঝতেই পারছেন না যে কী রিজন এটার জন্য, কিন্তু হঠাৎ হঠাৎই ভীষণ হেল্পলেস লাগছে এবং কান্না পাচ্ছে, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। এইগুলো হচ্ছে ডেফিনেটলি ভীষণ ইম্পর্টেন্ট সাইন্স অফ ডিপ্রেশন। এছাড়াও বলবো সুইসাইডাল টেন্ডেন্সিস, এটা এক্সট্রিম কেস অফ ডিপ্রেশনে হয়ে থাকে, যে নিজের জীবন আমি শেষ করে দেব, বেঁচে থাকার আর কোনো মানে খুঁজে পাচ্ছি না, এই বিষয়গুলো কিন্তু বারবার এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসতে থাকে, এই ধরনের সুইসাইডাল থটস মাথায় আসতে থাকে। তো যদি এই ধরনের সাইন্স অ্যান্ড সিমটমস থেকে থাকে আপনার মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে বন্ধুদের, খুব ক্লোজ কোনো ফ্রেন্ড যদি থাকে, ফ্যামিলি মেম্বার থাকে, তার সাথে অবশ্যই কথা বলা উচিত এবং সাইকোলজিস্টের হেল্প নেওয়া উচিত। এবার চলে আসছি যে কেন একটা মানুষ ডিপ্রেশনের শিকার হবে। এরকম হতেই পারে যে আমাদের লাইফে হয়তো অনেক স্ট্রেসফুল ইভেন্টস আমি এক্সপিরিয়েন্স করেছি, যার জন্য আমি ডিপ্রেশন ডেভেলপ করেছি, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কীভাবে রেসপন্ড করবে একটা পার্টিকুলার সিচুয়েশনে, সেটা কিন্তু ডিফারেন্ট হবে। আমি বলতে চেষ্টা করছি যে দুজন ইন্ডিভিজুয়াল সেম সিচুয়েশনে ডিফারেন্টলি রিয়্যাক্ট করবে, এজন্য ডিফারেন্ট বিহেভ করবে, বিকজ জেনেটিক ফ্যাক্টরস আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কিন্তু ভীষণভাবে একটা মেজর রোল প্লে করে। প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট জেনেটিক ফ্যাক্টরস আছে, এবং প্রত্যেকটা মানুষ যে ধরনের এনভায়রনমেন্টে বড় হয়েছে সেটাও কিন্তু ডিফারেন্ট। সুতরাং এই জেনেটিক, ইটস আ কম্বিনেশন অফ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আই শুড সে, যে এই দুটোই কিন্তু একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, এবং সেটার ওপরই ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে রেসপন্ড করে একটা পার্টিকুলার সিচুয়েশনে। সুতরাং যখন এটা হতেই পারে যে অনেক হয়তো সিরিজ অফ স্ট্রেসফুল ইভেন্টস একটা মানুষের লাইফে হয়েছে, কিন্তু হয়তো সেই মানুষটির উইল পাওয়ারের জোরে, বা তার হয়তো ফ্যামিলির র্যাপও খুব স্ট্রং, যার জন্য সে হয়তো তার থটস ফিলিং সবার সাথে শেয়ার করতে পেরেছে, মেন্টাল সাপোর্ট পেয়েছে, এবং খুব সহজেই এই স্ট্রেসফুল ইভেন্টসগুলোকে আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও হতে পারে যে কোনো একটি মানুষ হয়তো ঠিক সেম ঘটনার মধ্যে দিয়ে গেল এবং সে হয়তো ঠিক করে কোপ আপ করতে পারলো না এবং ডিপ্রেশন ডেভেলপ করলো। তাহলে কি কি কজেস হতে পারে ডিপ্রেশনের, সেটা একটু দেখা দরকার। ফার্স্ট বলবো যে লো সেলফ কনফিডেন্স। যদি খুব লো সেলফ কনফিডেন্স থাকে, সবসময় যদি এটা মনে হয় যে আমি পারবো না,
বা আমার দ্বারা এটা সম্ভব নয়, বা আমি এটা ডিজার্ভ করি না, সেইখান থেকে কিন্তু এই লো সেলফ কনফিডেন্স থেকে কিন্তু ফিলিং অফ ওয়ার্থলেসনেস থেকে কিন্তু অবশ্যই ডিপ্রেশন আসতে পারে। এরপরে বলবো যে সেন্স অফ ফেলিয়ার অ্যান্ড সেন্স অফ গিল্ট। যদি সবসময় একটা সেন্স অফ ফেলিয়ার মনের মধ্যে কাজ করে, যে আমি লাইফে কিছুই পাইনি, আমি সমস্ত কিছু হেরে বসে রয়েছি, আমি যা জীবনে চেয়েছিলাম আমার কোনো এক্সপেকটেশনসই ফুলফিল হয়নি, সেখান থেকেও কিন্তু এই সেন্স অফ লস, এই সেন্স অফ ফেলিয়ার থেকেও কিন্তু ডিপ্রেশন আসে। অর্থাৎ যে ধরনের মানুষেরা এইভাবে এই প্যাটার্ন অফ থটস যাদের মধ্যে রয়েছে, যে সেন্স অফ ফেলিয়ার বা লো সেলফ কনফিডেন্স, তারা কিন্তু দে আর মোর প্রোন টু ডিপ্রেশন। তারা কিন্তু ডিপ্রেশন ডেভেলপ অনেক সহজে করতে পারবে বা ডেভেলপ হয়ে যাবে তাদের মধ্যে খুব সহজেই ডিপ্রেশন। এরপর আরেকটা রিজন হচ্ছে নেগেটিভ এক্সপিরিয়েন্সেস ইন দ্য চাইল্ডহুড। আমরা বলি যে সব থেকে ক্রুশাল পিরিয়ড অফ ডেভেলপমেন্ট হচ্ছে একটা মানুষের লাইফ স্প্যানে হচ্ছে তার চাইল্ডহুড। চাইল্ডহুড হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট টাইম ফর ডেভেলপমেন্ট। সুতরাং চাইল্ডহুডটা যেহেতু ভীষণ একটা সেন্সিটিভ টাইম, সেই টাইমে যদি প্রচুর নেগেটিভ এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে একটা বাচ্চা যায়, আর এক্ষেত্রে আরেকটা কথাও বলবো যে আমরা অনেকেই ভাবি যে বাচ্চা হয়তো অতটা কিছু বুঝতে পারছে না, কিন্তু আমরা হয়তো অনেকটাই ভুল ভাবি, হয়তো না, অ্যাকচুয়ালি আমরা খুবই ভুল ভাবি। বাচ্চারা কিন্তু খুব সেন্সিটিভ হয় এবং ওদের ব্রেনে কিভাবে কোন জিনিসটা এফেক্ট করছে বা ইনফরমেশন কিভাবে প্রসেস হচ্ছে, সেটা আমরা হয়তো বড়রা ঠিকভাবে বুঝতে পারবো না। সুতরাং যদি একটা বাচ্চা খুব নেগেটিভ এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে যায় ছোটবেলা থেকে, তাহলে তার ট্রাস্ট ডেভেলপ করবে না, অন্যের প্রতিও ডেভেলপ করবে না, নিজের প্রতিও ডেভেলপ করবে না, সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম ভীষণভাবে অ্যাফেক্টেড হবে এবং ভবিষ্যতেও তার মনে হবে যে সবসময় আমার সাথে ছোটবেলা থেকেই যেহেতু ভীষণ নেগেটিভ জিনিসপত্র আমার সাথে হয়েছে, আগে গিয়েও ইন ফিউচারও আমার সাথে তাই হবে। তাই সমস্ত ইনসিডেন্টকে কিন্তু নেগেটিভলি ইভ্যালুয়েট করার প্রবণতা এদের মধ্যে অনেক বেশি থাকবে, যা থেকেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। আর একটা বলবো যে লার্নড হেল্পলেসনেস অর্থাৎ কোনোভাবে আমরা যারা ডিপ্রেস পিপল, যারা ডিপ্রেশন এক্সপিরিয়েন্স করে, তাদের মধ্যে কিন্তু এই লার্ন হেল্পলেসনেসটা দেখা যায়। অর্থাৎ তারা সব ধরনের সিচুয়েশনই মনে করে যে তাদের সিচুয়েশনের ওপরে কোনো কন্ট্রোল নেই, সিচুয়েশনটা এরকম ছিল তাই আমি এরকমভাবে রেসপন্ড করেছি, এতে তো আমার কিছু করারই নেই, বা সিচুয়েশন আমার ফেভারে কখনোই যায় না। সো এই ধরনের লোকেরা কিন্তু খুব একটা অ্যাটেম্প্ট নেয় না টু মডিফাই দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু ব্রিং দ্য এনভায়রনমেন্ট ইন হিজ অর হার ফেভার। আমি এটা বলছি না যে চেষ্টা করলেই সবসময় সাকসেসফুল হওয়া যায় এনভায়রনমেন্টটাকে নিজের ফেভারে আনা, এটা হয়তো হয়েও ওঠে না অনেক সময়, বাট সেই অ্যাটেম্পটটা ডেফিনেটলি করা উচিত, বা হয়তো পুরোপুরি চেঞ্জ না করা গেলেও মডিফিকেশন আনা পসিবল। কিন্তু এই ধরনের মানুষরা মনে করেন যে পুরোটাই সিচুয়েশন তাদের কন্ট্রোল করছে, দে হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন, সেজন্য কিন্তু তারা যথেষ্ট হেল্পলেস ফিল করে এবং এটাও একটা রিজন যে কেন সেই মানুষগুলি অনেক বেশি ডিপ্রেশনের ডেভেলপ করার প্রবণতা এই ধরনের মানুষের মধ্যে বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা লাইফে কোনো স্ট্রেসফুল ইভেন্ট এক্সপিরিয়েন্স করি, আমরা সবসময় বলে থাকি অ্যাজ এ সাইকোলজিস্ট যে সবসময় ভাববেন যে এর আগেও হয়তো অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে আপনি গেছেন এবং আপনি ওই নেগেটিভ এক্সপিরিয়েন্সেসগুলোও কিন্তু হ্যান্ডেল করেছেন খুব এফিশিয়েন্টলি এবং আস্তে আস্তে ওই এক্সপিরিয়েন্সগুলো থেকে বেরিয়ে এসছেন, অ্যাজ এ উইনার বেরিয়ে এসছেন। সুতরাং এবারও যখন আপনি একটা স্ট্রেসফুল ইভেন্ট এক্সপিরিয়েন্স করছেন, ভেবে দেখুন যে আপনি পাস্টে যখন সাকসেসফুল হয়েছিলেন সেই ধরনের এক্সপিরিয়েন্স হ্যান্ডেল করতে, নিশ্চয়ই এখনও পারবেন এবং ভবিষ্যতেও পারবেন। কিন্তু এখানে হচ্ছে যে যখন এই কথাগুলো একজন ডিপ্রেসড পার্সনকে বলা হয়, তার ইনফরমেশন প্রসেসিংটা কিন্তু এরকম হয় যে আমি পাস্টে যখন যেই অ্যাচিভমেন্টসগুলো আমার হয়েছে, বা পাস্টে যেই ভালো জিনিসগুলো আমি পেয়েছি, যেই সাকসেসগুলো আমি পেয়েছি, দ্যাট ওয়াজ ডিউ টু মাই লাক ফ্যাক্টর কাজ করে গেছিলো, ইট ওয়াজ ডিউ টু মাই গুড লাক যে আমি সেটা পেয়েছি। কখনোই তারা এটা মনে করে না যে বিকজ অফ দেয়ার স্কিল, বিকজ অফ দেয়ার ট্যালেন্ট অর বিকজ অফ দেয়ার পোটেন্সিয়ালিটিস তারা এটা পেয়েছে। তার জন্য যেটা হয়,
কনফিডেন্স কিন্তু সেই লো লেভেলেই থাকে। সেখান থেকে পাস্ট এক্সপিরিয়েন্সেস থেকে যে তারা মোটিভেশন গেইন করবে সেই বিষয়টা কিন্তু তাদের হয় না। আর একটা বলবো যে বডিতে যদি খুব লো লেভেল অফ সেরোটোনিন থাকে সেটাও কিন্তু ডিপ্রেশনের প্রবণতাটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, people who suffers from depression or people who have a vulnerability to develop depression বা যারা অনেক প্রোন ডিপ্রেশন ডেভেলপ করার প্রতি, তাদের মধ্যে কিন্তু নেগেটিভ ইভ্যালুয়েশন করার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। দে অলওয়েজ ট্রাই টু ইভ্যালুয়েট ইনসিডেন্টস ইন আ নেগেটিভ ওয়ে। সব কিছুর মধ্যেই আগে খারাপ জিনিসটা খুঁজে পাওয়া বা সব কিছু নেতিবাচক ওয়েতে দেখা, সব কিছু খুব পেসিমিস্টিক ওয়েতে, নেগেটিভ ওয়েতে দেখা কিন্তু তাদের একটা ওয়ে অফ পারসেপশন, মানে তারা সবসময় নেগেটিভ ওয়েতে পারসিভ করে সমস্ত কিছু, এবং অ্যাকর্ডিংলি তাদের ইনফরমেশন প্রসেসিংটাও খুব নেগেটিভ হয়, যেখান থেকে কিন্তু ডিপ্রেশন ডেভেলপ করার একটা চান্স হয়ে যায়। এবার আসছি যে কী কী সলিউশন হতে পারে যদি আপনি ডিপ্রেশন ডেভেলপ করেন। যখন দেখছেন যে আপনার মন খারাপ বেশ অনেক দিন ধরে চলছে এবং আস্তে আস্তে হয়তো সেটার কোনো রিজনও আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনার মন খারাপটা স্টে করে যাচ্ছে, সেক্ষেত্রে ফার্স্ট স্টেজে তো ডেফিনেটলি বলবো যে যত বেশি পারেন ফ্যামিলির সাথে কথা বলুন, ক্লোজ ফ্রেন্ডসদের সাথে কথা বলুন, কারণ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবসময় ইট অ্যাক্টস অ্যাজ আ বাফার আগেনস্ট ইয়োর স্ট্রেস। যদি খুব ভালো নেটওয়ার্ক অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে, এখানে আমি আবারও বলবো যে আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ফ্রেন্ডশিপের কথা বলছি না, এটা হয়তো আমি এর আগেও দু একটা এপিসোডে বলে থাকবো যে আমি রিয়েল ফ্রেন্ডস সেটা হয়তো খুব কমজন হতে পারে, কিন্তু খুব স্ট্রং ফ্রেন্ডশিপ যদি থেকে থাকে যার সাথে আপনি অকপটে আপনার মনের কথা খুলে বলতে পারবেন, বা যে আপনার প্রবলেমে আপনার পাশে থাকবে, সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে, আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, বা কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, সেরকম কাউকে প্রবলেমটা খুলে বলুন। মনের কথা সবসময় খুলে বললে হয়তো সেই প্রবলেমটা সলভ হবে না, কিন্তু আপনার ইন্টেন্সিটি, যেই ইন্টেন্সিটিতে আপনি পেনটা অনুভব করছেন, যে তীব্রতাতে আপনি আপনার কষ্টটা অনুভব করছেন, সেই তীব্রতাটা কিন্তু অনেকটাই কমে যাবে। এটা একটা ফার্স্ট কথা বলবো। সেকেন্ড হচ্ছে, যেহেতু এখন ইন্টারনেটে আমরা সমস্ত কিছু অনেক বেশি এক্সপোজার পাই, অনেক সময় অনেক ওভারলোডেড হয়ে যায় উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন, ইন্টারনেটের ভালো দিকটাও কিন্তু একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করুন যে ডিপ্রেশন কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেখান থেকে আপনি একটুখানি হলেও বুঝতে পারবেন আপনার অবস্থাটা কোথায়, অবস্থানটা আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। তাছাড়াও আমি বলবো মোটিভেশনাল ভিডিওস দেখুন। এক্ষেত্রে অনেক সময়তেই অনেকে বলে যে মোটিভেশনাল ভিডিওস এর সাথে আমি ঠিক রিলেট করতে পারি না, কিন্তু আমি বলবো যে প্রথমে হয়তো আপনি রিলেট করতে পারবেন না, কিন্তু যদি কনস্ট্যান্টলি আপনি দেখতে থাকেন, এক্সপোজ হতে থাকেন, তাহলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেটা একটু হলেও হেল্প করবে। সুতরাং সেটা ডেফিনেটলি একটা বিষয়। আর একটা হচ্ছে যে সবসময় ঘরের মধ্যে একা থাকবেন না, একটু বাইরে বেড়াতে যাওয়া, একটু জায়গাটাকে, এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করা কিন্তু ডিপ্রেশনে অনেকটাই হেল্প করে। সুতরাং চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানেও একটা কথা হতেই পারে যে সবসময় এনভায়রনমেন্ট চেঞ্জ করা পসিবল হয় না, সেজন্য আমি বলছি যে যতটা সম্ভব যদি করা যায়, ফর এক্সাম্পল দূরে কোথাও বেড়াতে না গেলেও হয়তো কাছাকাছির মধ্যে কোথাও ঘুরতে চলে গেলেন, বা হয়তো আপনি উইকেন্ডে বন্ধুদের সাথে কোথাও বেরোলেন, বা হয়তো অল্টারনেটিভ ডেজে আপনি কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসলেন, হেঁটে আসলেন, নিয়ার বাই লোক্যালিটিতে বেরোলেন। সুতরাং বেরোনোটা, বাড়ির থেকে বেরোনোটা, স্টেপ আউট করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একটা ডায়েরিতে লিখে ফেলুন যে ওয়াই ইউ আর ওয়ারিড। আই অ্যাম ওয়ারিড বিকজ, এবার বলে বলে কারণগুলো লিখতে থাকুন পয়েন্ট ওয়াইজ, এবং পয়েন্ট ওয়াইজ যখন আপনি আপনার ডিপ্রেশনের রিজনটা লিখে ফেলবেন, তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আচ্ছা এই যে রিজনে আমি ডিপ্রেসড, এটা কি ভ্যালিড রিজন? ইফ ইটস আ ভ্যালিড রিজন, অবশ্যই আপনার কাছে তো ভ্যালিড রিজন লাগবে, যে ডিপ্রেস তার কাছে সেই রিজনটা ডেফিনেটলি ভ্যালিড লাগে। তো যখন আপনার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে, একটা ভ্যালিড রিজনে আমি ডিপ্রেসড আছি বা আমি ওয়ারিড আছি প্রচণ্ডভাবে, তাহলে এটার লজিক্যালি অ্যানালাইজ করে দেখতে হবে যে হোয়াট ক্যান বি দ্য সলিউশন অফ দিস প্রবলেম। সবসময় আমি এটা আমার ক্লায়েন্টসদেরও বলে থাকি যে সবসময় লিখে ফেলাটা খুব দরকার।
মনের ভেতরে কনস্ট্যান্টলি ওই জিনিসটা যখন আমরা ভাবতে থাকছি, তখন সেটাকে ভেন্ট আউট করাটা খুব দরকার। আইদার কারোর সাথে কথা বলে, বাট অনেক সময় হয় যে আমরা মন খুলে কথা বলতে পারি না, বা সবাইকে সব কিছু বললে হয়তো তারা নাও বুঝতে পারে। সেক্ষেত্রে বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটা পেন আর একটা পেপার, বা একটা ডায়েরি আই শুড সে, যেখানে আপনি লিখে ফেলবেন আপনার মনের কথাগুলো, অকপটে আপনি কি ফিল করছেন। তাতে সিচুয়েশন না চেঞ্জ হলেও যখন আপনি সেই জিনিসটা আপনার ফিলিংসের সাথে কনফ্রন্ট করবেন, আপনার সামনে সেটা লেখা রয়েছে এবং আপনি পড়ছেন যে এক্স্যাক্টলি এই জিনিসটা আমার মনের মধ্যে চলছে, সেটাও কিন্তু অনেকটা হেল্প করে ডিপ্রেশনের ইন্টেন্সিটিটা কমাতে। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট বলবো যে সাইকোলজিস্টের সাথে কিন্তু কনসাল্ট করা এক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কারণ একবার যদি জিনিসটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে কন্ট্রোলে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে যখনই আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে এই সিমটমসগুলো ভীষণভাবে চলে আসছে, দিনের পর দিন চলছে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি সাইকোলজিস্টের সাথে পরামর্শ করা এবং সেরকমভাবে তার গাইডলাইন্স ফলো করে ট্রিটমেন্ট নেওয়াটা ডেফিনেটলি উচিত। আর যতটা সম্ভব চেষ্টা করবেন পজিটিভ লোকের সাথে কানেক্টেড থাকার। আমরা জেনারেলি চেষ্টা করি যখনই আমাদের মুড অফ হয়ে যায় তখনই স্যাড সংস শোনার, বা সেই সব লোকের সাথে কথা বলার যারা আমাকে সাপোর্ট করবে বা তারাও সেম প্রবলেমে সাফার করছে। কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি পজিটিভ মানুষের সাথে মেশেন, কারণ তারা কিন্তু আপনাকে অনেক বেশি মোটিভেশন প্রোভাইড করতে পারবে, যেটা ভীষণভাবে দরকার রয়েছে আপনার। তো এখানেই শেষ করব আজকের এপিসোডটা। আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লাগলো এবং এই এপিসোডটা থেকে আপনারা উপকৃত হলেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি প্রথমবার এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ইনস্টাগ্রামেও মিতাস ওয়েলবিংয়ের পেজকে ফলো করতে পারেন। আর যদি কোনো প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আমাকে প্রবলেমটা লিখে জানান, আমি ডেফিনেটলি সলিউশনটা নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন শারীরিক ও মানসিকভাবে। নমস্কার।